লেখিকা সুপ্রিয়া ঘোষের প্রতিদান। মা, ও মা, একটু এদিকে এসো তো। রান্নাঘর থেকে আঁচলে হাত মুছতে মুছতে তড়িঘড়ি বেরিয়ে এলেন অনিতা দেবী। ছেলের গলার আওয়াজে সবসময় কেমন একটা আলগা আনন্দ লুকিয়ে থাকে তার। কিরে সৈকত, এত হন্তদন্ত হয়ে ডাকছিস কেন? কিছু হয়েছে নাকি? সৈকত বিছানার ওপর ল্যাপটপটা খোলা রেখেই মায়ের হাত দুটো চেপে ধরল। ওর চোখে মুখে তখন এক অদ্ভুত তৃপ্তির আলো। মা, দেখো, মেলটা এসেছে। জয়নিং লেটার দিয়ে দিয়েছে ওরা। সামনের মাসের 1 তারিখ থেকেই আমায় ব্যাঙ্গালোরে ওনাদের হেড অফিসে রিপোর্ট করতে বলেছে। আর প্যাকেজটা যা দিয়েছে না মা, আমরা কোনোদিন ভাবতেও পারিনি। অনিতা দেবী ছেলের মুখের দিকে তাকিয়ে ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে গেলেন। তার চোখ দুটো টলমলো করে উঠল জলে। যে ছেলেটার কলেজের মাইনে দেওয়ার জন্য নিজের শেষ সম্বলটুকু ওই ভাঙা কানের দুলজোড়া বন্ধক রাখতে হয়েছিল, সেই ছেলে আজ এত বড় চাকরি পেয়েছে। সত্যি বলছিস বাবা? ভগবান তাহলে মুখ তুলে চাইলেন? তোর বাবার ওই ভাঙা সাইকেলটা রোদে রোদে ঘুরে টিউশনি করাটা তাহলে সার্থক হলো? অনিতা দেবীর গলাটা কেঁপে গেল। ঠিক তখনই দরজার বাইরে সাইকেলের বেল বাজার শব্দ হলো। অজয়বাবু বাজার থেকে ফিরছেন। সৈকত প্রায় ছুটে গিয়ে দরজাটা খুলে দিল। বাবা শোনো, আমার চাকরিটা কনফার্ম হয়ে গেছে। এই দেখো অফার লেটার। অজয়বাবু হাতের বাজারের থলিটা মেঝেতে নামিয়ে রাখলেন। চশমাটা নাক থেকে খুলে ফতুয়ার খুর দিয়ে মুছতে মুছতে বললেন, আমি জানতাম রে, তোর পরিশ্রম কোনোদিন বৃথা যেতে পারে না। অনিতা শুনছো? এবার কিন্তু তোমার ওই ছেঁড়া শাড়িগুলো বদলে একটা ভালো জামদানি কিনতে হবে। তুমি তো বলতে ছেড়ে চাকরি পেলে পায়ের ওপর পা তুলে বসে ভালো শাড়ি পরবে। অনিতা দেবী মৃদু হেসে বললেন, আহা, নিজের ভালো শাড়ির আগে ছেলের একটা ভালো জুতো আর দুটো ভদ্রস্থ শার্ট কিনতে হবে। অফিসে যাবে, লোকে দেখবে না, আমার শাড়ি দিয়ে কি হবে? সৈকত মায়ের কাঁধে হাত রেখে একটু জড়িয়ে ধরল। ওহ মা, বাবা একদম ঠিক বলেছে। প্রথম মাইনেটা পেয়েই আগে তোমার জন্য একটা দামি শাড়ি আর বাবার জন্য একটা ভালো ধুতি পাঞ্জাবি কিনবো। কত কষ্ট করেছো তোমরা আমার জন্য। ধুর পাগল, বাবা মা সন্তানের জন্য করবে না তো কে করবে? তুই এখন মন দিয়ে কাজটা শেখ, ব্যাস, আমাদের আর কোনো চাওয়া নেই। অনিতা দেবী ছেলের মাথায় হাত বুলিয়ে দিলেন। সময় যেন ডানায় ভর দিয়ে উড়ে গেল। সৈকতের চাকরি পাওয়ার পর বছর দেড়েক কেটে গেছে। সংসারে এখন আর সেই আগের মতো টানাটানি নেই। অজয়বাবুর টিউশনি করানো অনেক কমে গেছে। অনিতা দেবীও এখন একটু শান্তিতে নিঃশ্বাস নিতে পারেন। এই অবস্থাতেই একদিন বিয়ের সম্বন্ধ এলো সৈকতের। মেয়েটির নাম স্মিতা, বেশ শিক্ষিত একটি মাত্র মেয়ে। বড় বাজারে বাবার কাপড়ের ব্যবসা, দেখতে শুনতেও বেশ সুন্দরী। পাত্রী দেখার দিন স্মিতাদের বাড়িতে বসার ঘরে বেশ জমজমাট পরিবেশ। স্মিতা চা মিষ্টির ট্রে হাতে ঘরে ঢুকতেই অনিতা দেবীর চোখ জুড়িয়ে গেল। তা মা স্মিতা, তুমি পড়াশোনা কতদূর করলে? অনিতা দেবী পরম স্নেহে জিজ্ঞেস করলেন। স্মিতা মিষ্টি হেসে বলল, আমি এবারই এমএ পাশ করলাম, বাড়িতেই থাকি। মায়ের শরীরটা ভালো থাকে না তো, তাই রান্না বান্না আর ঘরের কাজগুলো আমি একটু আধটু গুছিয়ে রাখি। স্মিতার মা পাশ থেকে ফোড়ন কাটলেন। হ্যাঁ দিদি, আমার মেয়ে কিন্তু ঘরের কাজে খুব পারদর্শী, কোনো অহংকার নেই ওর। বড়লোক বাপের মেয়ে বলে ভাববেন না যে ও কাজ করতে পারে না। অজয়বাবু স্মিতার বাবার দিকে তাকিয়ে বললেন, আমাদের সংসারটা খুব সাধারণ দাদা। বড় অভাবের মধ্য দিয়ে ছেলেটাকে মানুষ করেছি। আজও নিজের পায়ে দাঁড়িয়েছে ঠিকই, কিন্তু আমাদের ওই পুরনো ধাঁচের ছোট বাড়ি, সাধারণ জীবনযাত্রা। আপনাদের মেয়ের কোনো কষ্ট হবে না তো? স্মিতার বাবা হাত নেড়ে বললেন, কি যে বলেন অজয়বাবু, ছেলে হীরের টুকরো, অমন চাকরি কজন পায়? আর আমরা তো মেয়েকে কোনো রাজপ্রাসাদে দিচ্ছি না, একটা ভালো পরিবারে দিচ্ছি। সংস্কারটাই আসল। স্মিতা তখন সৈকতের দিকে তাকিয়ে একটু লাজুক হেসে বলল, আমি খুব সাধারণভাবেই থাকতে ভালোবাসি। আপনাদের পরিবারে গিয়ে যদি আমি সবার মন জয় করতে পারি, সেটাই আমার সবচেয়ে বড় পাওয়া হবে। অনিতা দেবী আর নিজেকে ধরে রাখতে পারলেন না। স্মিতার মাথায় হাত রেখে বললেন, তুমি আমার ঘরে এলে বৌমা হয়ে নয় মা, মেয়ে হয়ে আসবে। আমার তো কোনো মেয়ে নেই, তোমাকেই আগলে রাখবো। বিয়ে ঠিক হওয়ার পর থেকে বিয়ের আগের কটা দিন স্মিতা প্রায় রোজই ফোন করতো অনিতা দেবীকে। হ্যালো মা, আজ কি রান্না করলেন? সৈকত কি খেতে ভালোবাসে বলুন না, আমি একটু শিখে নেব আপনার থেকে। ওপাশ থেকে স্মিতার চনমনে গলা ভেসে আসতো। অনিতা দেবী ফোনে হাসতেন, সে তুই এলে সব শিখিয়ে দেব মা, এখন তোকে অত ভাবতে হবে না। ফোনটা রেখে অনিতা দেবী অজয়বাবুকে বলতেন, জানো মেয়েটা সত্যি খুব ভালো। এই বয়সের মেয়েরা শ্বশুরবাড়ি লোকেদের এত খোঁজ নেয় না। আমার সংসারটা এবার সত্যি পূর্ণতা পাবে। ধুমধাম করে বিয়েটা হয়ে গেল। স্মিতা যখন নতুন বউ হয়ে বাড়িতে পা রাখলো,
অনিতা দেবী নিজের হাতে সব নিয়মকানুন করলেন। প্রথম প্রথম ঘরের কোনো কাজই স্মিতাকে হাত দিতে দিতেন না তিনি। মা, স্মিতা তুই এখন বিশ্রাম নে, নতুন জায়গা মানিয়ে নিতে একটু সময় লাগবে, রান্নাঘরে তোকে আসতে হবে না। অনিতা দেবী সকালে চায়ের কাপটাই স্মিতার ঘরে দিয়ে আসতেন। স্মিতা প্রথম প্রথম খুব ভালো ব্যবহার করত, শাশুড়ির কাজে সাহায্য করার ভান করে বলতো, মা আপনি একলা এত কাজ কেন করছেন, দিন আমাকে দিন, আমি বাসনগুলো মেজে দিই। না না মা, তুই কেন মাজবি, আমি পেরে যাব, তুই বরং গিয়ে একটু হাত মুখ ধুয়ে নে, সৈকত অফিস থেকে ফিরবে এখন। অনিতা দেবী ভালোবেসে বারণ করতেন, কিন্তু এই মধুর পরিবেশটা বেশি দিন স্থায়ী হলো না। বিয়ের ঠিক 3 মাস পর থেকে স্মিতার আচরণে একটা চোরা বদল লক্ষ্য করা যেতে লাগলো। সেদিন রবিবার, সৈকত ড্রয়িং রুমে বসে ল্যাপটপে কিছু কাজ করছিল। স্মিতা ঘর থেকে সেজে গুজে পার্স হাতে বেরিয়ে এলো। সৈকত, আমি একটু ও বাড়ি যাচ্ছি, মা ফোন করেছিল, বাবার শরীরটা নাকি একটু খারাপ। স্মিতার গলায় কোনো দ্বিধা নেই। সৈকত ল্যাপটপ থেকে চোখ সরিয়ে বলল, ও আচ্ছা, তা কখন ফিরবে, সন্ধেবেলা আমি গিয়ে নিয়ে আসবো? স্মিতা একটু হেসে বলল, আজ কেন, আমি তো এই সপ্তাহের বাকি দিনগুলো ওখানেই থাকবো। একা মেয়ে, বাবা মায়ের শরীর খারাপ হলে আমায় তো দেখতেই হবে, তুমি সামনে রবিবার গিয়ে আমায় নিয়ে এসো। সৈকত একটু অবাক হয়ে বলল, মানে আজ তো মোটে রোববার, তুমি 1 সপ্তাহের জন্য চলে যাচ্ছ? এই তো সেদিন 10 দিন থেকে এলে, তো কি হয়েছে, আমার বাড়ি, আমি থাকবো না? এখানে আমার দম আটকে যায়। স্মিতার উত্তরের অপেক্ষা না করে হনহনিয়ে বেরিয়ে গেল। অনিতা দেবী রান্নাঘর থেকে বেরিয়ে এসে মলিন মুখে বললেন, বৌমা চলে গেল রে সৈকত, কিছু খেয়েও গেল না মেয়েটা, আমি ওর পছন্দের পোলাও রাঁধছিলাম। সৈকত মায়ের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, থাক মা, ও এখন বাপের বাড়ি যাচ্ছে, ওখানেই খাবে। দিন যত যেতে লাগলো, স্মিতার বাপের বাড়ি থাকার প্রবণতাটা অভ্যেসে পরিণত হলো। মাসের মধ্যে 20 দিনই সে বাপের বাড়িতে কাটাতো, আর যে 10 দিন শ্বশুর বাড়িতে থাকতো, সেই কদিন বাড়ির পরিবেশটা অশান্ত হয়ে উঠত। একদিন সকালবেলা অনিতা দেবী ঘর পরিষ্কার করছিলেন। উনি একটা মলিন সুতির শাড়ি পরেছিলেন। স্মিতা ঘর থেকে বেরিয়ে মুখটা কুঁচকে ফেলল, মা আপনাকে কতবার বলেছি এই নোংরা তালিমারা শাড়িগুলো পরবেন না, বাড়িটা কেমন যেন ভিখারিদের মতো দেখায়। স্মিতার গলায় স্পষ্ট বিরক্তি। অনিতা দেবী একটু আমতা আমতা করে বললেন, না মানে বৌমা, এটা তো ঘরের শাড়ি, কাজ করতে করতে নোংরা হয়, তাই একটু পুরনো শাড়ি পরি। পুরনো শাড়ি পরা আর নোংরা হয়ে থাকা এক জিনিস নয় মা, চুলটাও আঁচড়ানে ঠিক করে। কাল বিকেলে আমার পিস্তুত বোন আর ওর বর যখন এসেছিল, আপনার এই রূপ দেখে ওরা আড়ালে আমায় কি বলেছিল জানেন? বলেছিল, তোর শাশুড়িকে তো দেখে কাজের মাসি মনে হয়। আমার মান সম্মান পুরো ধুলোয় মিশে গেল। স্মিতা ঝাঁঝালো গলায় বলল। অনিতা দেবীর চোখ দুটো জলে ভরে এলো। তিনি নিচু গলায় বললেন, ভুল হয়ে গেছে মা, আর পরবো না। ঠিক তখনই সৈকত স্নান করে ঘর থেকে বেরোচ্ছিল। ও স্মিতার এই কথাটা শুনতে পেয়েছিল। ও স্মিতাকে আড়ালে ডেকে বলল, স্মিতা মায়ের সাথে এভাবে কথা বলার মানে কি? মা তো সবসময় পরিষ্কারই থাকে, কাজের সময় একটু পুরনো কাপড় পরেছে বলে ওভাবে অপমান করবে? স্মিতা উল্টে সৈকতের দিকে তেড়ে গেল, আমি ভুল কি বলেছি? তোমার মায়ের কোনো কাণ্ড জ্ঞান নেই। আমার কোনো আত্মীয় স্বজন এলে আমার মাথা হেট হয়ে যায়, আর আমি তো এখানে থাকতেই চাই না। আমার বাবা মায়ের শরীর খারাপ, আমি এবার পাকাপাকিভাবেই বাপের বাড়ি চলে যাব। তুমি চাইলে ওখানে সে থাকতে পারো, ঘর জামাই থাকতে তোমার আপত্তি কোথায়? ওখানে কত বড় বাড়ি, কত সুখ। সৈকত স্তম্ভিত হয়ে চেয়ে রইল স্মিতার দিকে। অশান্তির ভয়ে ও আর কথা বাড়ালো না, কিন্তু ভেতরে ভেতরে একটা বড় ঝড় ধেয়ে আসছিল, যা অনিতা দেবীও আজ করতে পারছিলেন। সৈকত, চাটা টেবিলে রাখলাম, খেয়ে নে বাবা, জুড়িয়ে যাচ্ছে। অনিতা দেবী আলতো করে সৈকতের ঘরে দরজা ঠেলে ভেতরে ঢুকলেন। সৈকত তখন বিছানায় বসে একদৃষ্টে জানালার বাইরে তাকিয়েছিল। ঘরের ভেতরে নীরবতাটা অনিতা দেবীকে বেশিক্ষণ শান্তিতে থাকতে দিল না। তিনি ছেলের পাশে বসে ওর মাথায় হাত রাখলেন। শরীরটা খারাপ লাগছে রে, চোখ দুটো কেমন লাল দেখাচ্ছে, কাল রাতে ভালো ঘুম হয়নি বুঝি? সৈকত মায়ের হাতের ছোঁয়া পেয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। মায়ের মুখের দিকে তাকিয়ে নিজের ভেতরের কষ্টটা লুকাতে চাইল। মুখটা জোর করে একটু হাসিয়ে বলল, না মা, শরীরটা ঠিক আছে, অফিসের একটা প্রজেক্ট নিয়ে একটু চিন্তা করছিলাম তাই। তুমি চা করেছো? বাবা খেয়েছে? হ্যাঁ, তোর বাবা খেয়ে ওনার সে পুরনো লাইব্রেরিটায় গেছেন। তা বৌমাকে একটা ফোন করতিস বাবা, আজ তো 4 দিন হয়ে গেল ও বাপের বাড়ি গেছে, একবার খোঁজ নেওয়া তো দরকার। অনিতা দেবীর গলায় কোনো ক্ষোভ নেই, কেবল এক অদ্ভুত মায়া। সৈকত চায়ের কাপে চুমুক দিয়ে তিতকুটে গলায় বলল, ওর খোঁজও নিজেই রাখতে পারে মা, নিজের ইচ্ছে গেছে, নিজের ইচ্ছে ফিরবে, আমি আর ফোন করব না। ছি বাবা, ওভাবে বলতে নেই, একটা মাত্র মেয়ে ওর বাবা মায়ের।
ওনারাও তো অসুস্থ, একটু রাগ অভিমান করতেই পারে, তুই একটু মানিয়ে গুছিয়ে চলিস। মেয়েটা সংসারে এলে তবেই না ঘরটা আলো হবে। অনিতা দেবী ছেলেকে বোঝানোর চেষ্টা করলেন। সৈকত মায়ের দিকে তাকালো। যে মা নিজের সারা জীবন উৎসর্গ করে দিলেন, আজ সেই মাই উল্টে স্মিতার হয়ে ওকালতি করছেন। সৈকত মনে মনে ভাবলো, মা যদি জানতো স্মিতা ওনাকে মনে মনে কতটা ঘৃণা করে তাহলে হয়তো আজ এই কথা বলতেন না। তার পরের দিন সন্ধ্যেবেলা সৈকত অফিস থেকে ফিরে সোফায় বসেছিল, ঠিক তখনই কলিং বেলটা বেজে উঠল। দরজা খুলতে দেখা গেল স্মিতা দাঁড়িয়ে আছে, হাতে একটা বড় ট্রলি ব্যাগ, মুখটা গম্ভীর, চোখে মুখে স্পষ্ট বিরক্তির ছাপ। অনিতা দেবী স্মিতাকে দেখেই ব্যস্ত হয়ে উঠলেন। এসো বৌমা এসো, হাত মুখ ধুয়ে নাও, আমি একটু শরবত করে দিচ্ছি। স্মিতা ট্রলি ব্যাগটা ড্রয়িং রুমের মেঝেতে একরকম আছড়েই রাখলো। অনিতা দেবীর কথার কোনো উত্তর না দিয়ে সরাসরি সৈকতের দিকে তাকিয়ে বলল, আমি মাত্র 10 দিনের জন্য এসেছি, তারপর কিন্তু আমি আবার চলে যাব। ওখানে বাবার সুগারটা আবার বেড়েছে, মাকে একা হাতে সব সামলাতে হচ্ছে। সৈকত শান্ত গলায় বলল, তুমি তো মাসের 25 দিন ওখানেই থাকো স্মিতা, বাকি 5 দিন এখানে এসে অশান্তি করার কি মানে আমি বুঝি না। আর তোমার বাবার সুগার বেড়েছে তো ডাক্তার দেখাও, তুমি বাড়িতে বসে কি করবে? মুখ সামলে কথা বলো সৈকত, আমি আমার বাবা মায়ের কথা ভাববো না তো কার কথা ভাববো? তোমার মতো তো স্বার্থপর নই আমি, আর এই বাড়িতে থাকলে আমার দম আটকে আসে। তোমাদের এই সস্তা লাইফস্টাইল আমার সহ্য হয় না। স্মিতা বেশ চড়া গলায় বলল। ভেতর থেকে অজয়বাবু বেরিয়ে এলেন। স্মিতার কথাগুলো ওনার কানেও গেছে। ওনার মুখটা ছোট হয়ে গেল। উনি অনিতা দেবীকে ইশারায় রান্নাঘরে চলে যেতে বললেন এবং নিজে গিয়ে স্মিতার সামনে দাঁড়ালেন। মাই স্মিতা, তুমি শান্ত হও। সৈকত অফিস থেকে ফিরেছে, ও একটু ক্লান্ত। তোমরা নিজেদের ঘরে গিয়ে কথা বলো, বাইরে এভাবে চেঁচামেচি করলে প্রতিবেশীরা কি ভাববে বলো তো? অজয়বাবু খুব নিচু গলায় বুঝিয়ে বললেন। স্মিতা অজয়বাবুর দিকে ফিরে এক ঝলক তাকালো, তারপর অবজ্ঞার সুরে বলল, প্রতিবেশীরা যা ভাবার ভাবুক বাবা, আমার তাতে বয়েই গেছে। আমি তো আর মিথ্যে কিছু বলছি না। এই ভাঙা বাড়ি, এই ঘিঞ্জি পরিবেশ, এখানে কোনো ভদ্রলোক থাকতে পারে? আমার বাপের বাড়ি লোকেরা এলে বসার মতো একটা ভালো সোফা সেট পর্যন্ত নেই এ ঘরে। অজয়বাবু আর কোনো কথা না বাড়িয়ে মাথা নিচু করে নিজের ঘরে চলে গেলেন। অনিতা দেবী রান্নাঘরের কোণে দাঁড়িয়ে আঁচল দিয়ে চোখ মুছতে লাগলেন। আগের দিনগুলোর কথা ওনার মনে পড়ছিল, কিভাবে এই বাড়িটা তৈরি করার জন্য ওনারা একটা একটা টাকা জমাতেন, কিভাবে সৈকতের পড়াশোনার খরচ চালাতে গিয়ে নিজেরা কত বেলা না খেয়ে থেকেছেন। আজ সেই বাড়ি, সেই সংসারটাকে স্মিতা এভাবে হেও করছে। রাত বাড়ার সাথে সাথে অশান্তির আজ আরও বাড়ল। রাতে খাওয়ার টেবিলে অনিতা দেবী নিজের হাতে রান্না করা সব খাবার গুছিয়ে দিয়েছিলেন। স্মিতা ভাতে থালাটা টেনে নিয়ে 1 চামচ মুখে দিয়ে মুখটা বিকৃত করলো। উফ, এই তরকারিতে এত তেল মশলা কেন? আপনাদের কি কোনো কাণ্ডজ্ঞান নেই? আমি ওসব রিচ খাবার খেতে পারি না। বাপের বাড়িতে মা আমার জন্য কত হালকা করে রান্না করে। স্মিতা চামচটা থালায় ছুঁড়ে ফেললো। অনিতা দেবী থতমত হয়ে গেলেন। না মানে বৌমা, সৈকত একটু ঝাল ঝাল পছন্দ করে তো তাই একটু। সৈকত পছন্দ করে বলে কি আমাকেও সেটাই গিলতে হবে? এই সংসারে আমার কোনো পছন্দ অপছন্দের দাম নেই। আসলে শিক্ষাটা তো ভেতরে থেকে আসে, ছোট লোকমি তো আর একদিনে যায় না। স্মিতা গজগজ করতে করতে উঠে পড়ল। স্মিতা, একদম মুখ বন্ধ করো। সৈকত আর সহ্য করতে না পেরে টেবিল চাপড়ে উঠে দাঁড়ালো। মায়ের রান্না নিয়ে কথা বলবে না, ভালো না লাগলে খেও না, কিন্তু অপমান করার কোনো অধিকার তোমার নেই। স্মিতা হাসলো, একটা নিষ্ঠুর হাসি। অপমান করলাম কোথায়? এটা সত্যি সেটাই তো বললাম। তোমার মা যেভাবে থাকে, যেভাবে কথা বলে, তাতে আমার আত্মীয়দের সামনে পরিচয় দিতে আমার লজ্জা করে। তুমি তো বড় চাকরি পেয়ে ভাবছো আকাশ ছুঁয়ে ফেলেছো, কিন্তু তোমার মা বাবার মানসিকতা তো সে নিচুই রয়ে গেছে। সৈকত আর কথা বাড়ালো না। ও দেখলো প্রতিবাদ করলে ঝামেলাটা আরও নোংরা রূপ নিচ্ছে। ও টেবিল থেকে উঠে নিজের ঘরে চলে গেল। পরদিন সকালে সৈকত অফিসে চলে যাওয়ার পর অনিতা দেবী বারান্দার এক কোণে বসে একা একা কাঁদছিলেন। ওনার মনে পড়ছিল সৈকত যখন ছোট ছিল একবার ভীষণ জ্বর হয়েছিল ওর, তখন ডাক্তার দেখানোর মতো টাকা ওনাদের কাছে ছিল না। অনিতা দেবী নিজের বিয়ের একমাত্র সোনার আংটিটা বিক্রি করে ছেলের চিকিৎসা করিয়েছিলেন। সেই ছেলে আজ কত বড় হয়েছে, কিন্তু এই সংসারে শান্তি নেই। অজয়বাবু এসে অনিতা দেবীর পাশে বসলেন। ওনার কাঁধে হাত রেখে বললেন, তুমি মন খারাপ করো না অনিতা, কাঁদছো কেন? অনিতা দেবী কাঁদতে কাঁদতেই বললেন, ওগো, আমি কি দেখতে খুব কুৎসিত? আমার শাড়িগুলো কি সত্যি এত নোংরা? বৌমা কেন আমাকে সবার সামনে কাজের মাসি বলে অপমান করে? আমি তো ওকে নিজের মেয়ের মতোই ভালোবেসেছিলাম। অজয়বাবু একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ছেলেকে মানুষ করে দেওয়া আমাদের কর্তব্য ছিল, আমরা করেছি। এখনো যেখানে সুখে থাকবে সেখানেই থাক। আমাদের দিকে তাকাতে গিয়ে যদি সৈকতের সংসারটা ভেঙে যায় তবে আমাদের এই বেঁচে থাকাটাই বৃথা হয়ে যাবে।
ও যদি বৌমার সাথে আলাদা হয়েও থাকতে চায় তাতে তুমি বাধা দিও না। ছেলেটা ভালো থাকলে আমরা ভালো থাকবো। অনিতা দেবী স্বামীর মুখের দিকে চেয়ে রইলেন। ওনার বুকটা ফেটে যাচ্ছিল। যে ছেলেকে এক মুহূর্ত চোখের আড়াল করেননি কোনোদিন, আজ সেই ছেলেকে অন্যের হাতে তুলে দিতে হবে, তাও আবার এমন এক অপবাদের বোঝা মাথায় নিয়ে। কিন্তু স্মিতার মতলব যে অন্য ছিল সেটা ওনারা তখনও পুরোপুরি বুঝতে পারেননি। স্মিতা এই বাড়িতে শুধু 5টা দিন কাটাতে আসতো অনিতা দেবীকে অপরাধী প্রমাণ করার জন্য, যাতে সৈকত বাধ্য হয়ে এই বাড়ি ছেড়ে ওর সাথে চলে যায়। সেদিন দুপুরবেলা অনিতা দেবী রান্নাঘর থেকে ঘেমে নিয়ে বেরোলেন। শরীরটা ওনার ইদানিং ভালো যাচ্ছে না, একটুতেই বুকটা ধড়ফড় করে। তবুও আজ স্মিতা বাড়িতে আছে বলে অনেক যত্ন করে ওর পছন্দের শুক্তো আর মাছের ঝোল রেঁধেছেন। স্মিতা তখন সোফায় বসে ফোনে কারোর সাথে খুব হাসি খুশি মুখে কথা বলছিল। শাশুড়িকে ঘর মুছতে দেখে ফোনটা কানের কাছ থেকে একটু সরিয়ে বেশ চড়া গলায় বলল, মা, ঘরের কোণগুলো একটু ভালো করে মুছবেন, কাল আমার ছোট পিসি আর পিসে মশাই আসতে পারেন। ওনারা খুব পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন, এসে যেন ধুলোবালি না দেখেন। অনিতা দেবী হাতের বালতি আর মোছার কাপড়টা একপাশে রেখে একটু হাঁপাতে হাঁপাতে বললেন, হ্যাঁ বৌমা, আমি তো রোজই 2বার করে মুছি। তা তোমার পিসি পিসমশাই যখন আসবেন কাল, তাহলে একটু ভালো করে ফ্রাইড রাইস আর মাংস করে দেব। ওনারা কি খেতে ভালোবাসেন একটু বলে দিও। স্মিতা ফোনটা কেটে দিয়ে সোফায় পা তুলে বসলো। ওনার দিকে একটা বাঁকা নজর দিয়ে বলল, আপনাকে আর কষ্ট করে কাল রাতে হবে না মা। ওনারা এলে আমি বাইরে থেকে নামে রেস্টুরেন্ট থেকে খাবার আনিয়ে নেব। আপনার ওই তেল ঝালে রান্না ওনারা মুখেও তুলতে পারবেন না। আর তাছাড়া, স্মিতা একটু থেমে অনিতা দেবীর পায়ের দিকে তাকালো। ওনার শাড়ির তলাটা একটু ফেসে গেছে। আপনার সামনে ওনারা বসলে আমার নিজেরই অস্বস্তি হবে। আপনি কাল একটু নিজের ঘরেই থাকবেন। সৈকতকে বলেছি কতবার যে আপনার গেট আপটা একটু বদলাতে, তা নয়, যেমন নোংরা তেমনই নোংরা। অনিতা দেবী পাথর হয়ে দাঁড়িয়ে রইলেন। চোখের কোণ দিয়ে জলটা গড়িয়ে পড়ার আগে উনি মাথা নিচু করে বাথরুমের দিকে চলে গেলেন। কল খোলার শব্দে নিজের কান্নার আওয়াজটা লুকিয়ে ফেললেন তিনি। সন্ধেবেলা সৈকত অফিস থেকে ফিরতেই বাড়িটার ভেতরের থমথমে ভাবটা ওর চোখ এড়ালো না। অনিতা দেবী চা নিয়ে এলে। সৈকত দেখলো মায়ের চোখ দুটো ফোলা ফোলা। ও চায়ের কাপটা টেবিলে রেখে মায়ের হাতটা ধরলো। মা, কি হয়েছে বলো তো? আবার কিছু বলেছেও? সৈকতের গলায় একটা চাপা ক্ষোভ। অনিতা দেবী জোর করে মুখে হাসি টেনে বললেন, না রে বাবা, কিছু হয়নি, এমনি চোখে একটু ধোয়া লেগেছিল রান্না করার সময়। তুই চাটা খা, আমি তোর বাবার জন্য একটু মুড়ি মেখে দিই। মায়ের এই আড়াল করার চেষ্টা সৈকতকে আরও বেশি কষ্ট দিল। ও চা শেষ করে সোজা নিজের ঘরে গেল। স্মিতা তখন আলমারি থেকে নিজের দামি দামি শাড়িগুলো গুছিয়ে ব্যাগে ভরছিল। সৈকত গম্ভীর গলায় জিজ্ঞেস করলো, আবার জামা কাপড় ব্যাগে ভরছো কেন স্মিতা? এই তো সেদিন এলে, আবার বাপের বাড়ি যাওয়ার বায়না শুরু হলো। স্মিতা একটা সিল্কের শাড়ি ভাঁজ করতে করতে বলল, হ্যাঁ যাব, এখানে আমি থাকতে পারবো না। তোমার মা যেভাবে দিনরাত আমায় খোঁটা দেয়, আমার বাপের বাড়ি লোকেদের ছোট লোক বলে, আমার পক্ষে এই দমবন্ধ করা পরিবেশে থাকা সম্ভব নয়। সৈকত অবাক হয়ে বলল, মা তোমাকে খোঁটা দেয়? মা তোমার বাপের বাড়ির লোককে ছোট লোক বলে? স্মিতা, মিথ্যে কথা বলার একটা সীমা থাকা দরকার। যে মা সারাদিন মুখ বুজে তোমার সব কথা সহ্য করে, নিজের শরীর খারাপ নিয়েও তোমার পছন্দের রান্না করে দেয়, সে তোমাকে খোঁটা দেবে? স্মিতা এবার শাড়িটা বিছানায় ছুঁড়ে ফেলে সৈকতের মুখোমুখি দাঁড়ালো। হ্যাঁ দেয়, উনি মুখে কিছু বলেন না, ওনার ওই মুখ ভার করে থাকাটাই একটা বড় খোঁটা। আর আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি সৈকত, হয় তুমি আমার সাথে আমার বাপের বাড়ি গিয়ে থাকবে, আর নয়তো আমাকে আর তোমায় আলাদা ফ্ল্যাট নিয়ে থাকতে হবে। আমি এই ভাঙা বাড়িতে তোমার এই নোংরা অগোছালো মা বাবার সাথে আমার জীবন নষ্ট করতে পারবো না। তুমি ভেবে নাও কি করবে। সৈকত নিজের রাগটা কোনো মতে নিয়ন্ত্রণ করে বলল, আমি কোথাও যাব না স্মিতা। আমার মা বাবা কোনো অন্যায় করেননি যে ওনাদের এই বয়সে একলা ফেলে আমি চলে যাব। তোমার যদি সমস্যা হয় তুমি বাপের বাড়িতেই থাকো। স্মিতা একটা তাচ্ছিলের হাসি হেসে বলল, বেশ, সেটাই ভালো, তুমি তোমার মা বাবাকে নিয়েই থাকো। আমি চললাম, দেখব কতদিন তোমার এই সোনার সংসার টেকে। এরপরে 2 সপ্তাহ বাড়িটা অদ্ভুত রকম শান্ত ছিল। স্মিতা বাপের বাড়ি চলে গিয়েছিল এবং একবারের জন্য সৈকতের খোঁজ নেয়নি। সৈকত আর যেচে ফোন করেনি। কিন্তু এই শান্তির আড়ালে যে একটা বড় ঝড় অপেক্ষা করছিল সেটা বোঝা গেল তার পরের রবিবার দুপুরবেলা। হঠাৎ করে স্মিতা কোনো খবর না দিয়ে বাড়িতে এসে হাজির হলো। তবে এবারও একা আসেনি, সাথে ওনার মাও এসেছিলেন। অনিতা দেবী বেয়ানকে বসার ঘরে বসালেন, পাখাটা ফুল স্পিডে চালিয়ে দিলেন। আসুন দিদি ভাই, বসুন, রোদ থেকে এলেন? আমি একটু ঠান্ডা জল আর মিষ্টি নিয়ে আসি। অনিতা দেবী ব্যস্ত হয়ে উঠলেন। স্মিতার মা সোফায় বসে চশমাটা ঠিক করতে করতে বললেন, বসুন দিদি, জল পরে খাবো, আগে আসল কথাটা সেরে নি। আমার মেয়ে তো আর এই বাড়িতে এসে ঝিয়ের মতো খাটতে পারবে না। আপনাদের এই বাড়িতে ওর নাকি থাকতে খুব কষ্ট হয়। অজয় বাবু তখন ঘরে এসে বসেছিলেন। উনি শান্ত গলায় বললেন, বেয়ান, স্মিতা তো এ বাড়ির কোনো কাজ করে না।
অনিতাই তো একা হাতে সব সামলায়, আর বাড়ির পরিবেশের কথা বলছেন। আমরা তো বিয়ের আগে আপনাদের সব দেখিয়েছিলাম, তখন তো কোনো আপত্তি করেননি। স্মিতার মা মুখটা বেঁকিয়ে বললেন, তখন ভেবেছিলাম জামাই এত বড় চাকরি করে, বিয়ের পর একটা ভালো ফ্ল্যাট কিনে আলাদা থাকবে, কিন্তু এখন দেখছি জামাই তো মায়ের আঁচল ছাড়তেই পারছে না। স্মিতা আমাদের একমাত্র মেয়ে, ওর তো একটা ফিউচার আছে, এই নোংরা পরিবেশের মধ্যে থাকলে ওর তো স্ট্যাটাস নষ্ট হবে। ঠিক তখনই সৈকত ঘরের ভেতর ঢুকলো। ও বাজার থেকে ফিরছিল, স্মিতার মায়ের কথাগুলো বাইরে থেকে শুনেছে। ওই স্মিতার দিকে তাকালো। স্মিতা তখন ওর মায়ের পাশে বসে বেশ একটা বিজয়ী হাসি মুখে সৈকতের দিকে তাকিয়ে আছে। ও ভেবেছিল ওর মা আসাতে সৈকত হয়তো এবার ভয় পেয়ে যাবে এবং ওদের শর্ত মেনে ঘর জামাই হতে রাজি হয়ে যাবে। সৈকত হাতের বাজারের থলিটা টেবিলে রাখলো। ওর চোখ দুটো তখন রাগে লাল হয়ে উঠেছে, কিন্তু নিজেকে শান্ত রাখার চেষ্টা করে স্মিতার মায়ের উদ্দেশ্যে বলল, মা, আপনি স্মিতার মা, তাই আপনাকে আমি সম্মান দিয়ে কথা বলছি, কিন্তু স্মিতা এই পরিবার নিয়ে, বিশেষ করে আমার মাকে নিয়ে যেসব নোংরা কথা বলছে, সেটা কি আপনার দেওয়া সংস্কার? স্মিতার মা রেগে উঠে দাঁড়ালেন। কি বললে সৈকত? আমার মেয়ে মিথ্যে বলছে? তোমার মা যেভাবে থাকে, কাজের মাসির মতো রূপ নিয়ে ঘোরে, আমাদের আত্মীয়রা দেখলে হাসাহাসি করে। ওনার তো কোনো রূপও নেই, গুণও নেই, শুধু ছেলেকে ধরে রাখার মতলব। স্মিতা পাশ থেকে ফোড়ন কাটলো। একদম ঠিক বলেছ মা, এই নোংরা মহিলাটার জন্য আমার এই সংসারে একদিনও শান্তি হলো না, শুধু আদিক্ষেতা আর ঘরের মধ্যে প্যানপ্যানানি। স্মিতা অনিতা দেবীকে আঙুল দেখিয়ে কথাগুলো সরাসরি ওনার মুখের ওপর বলছিল। ও ভেবেছিল বরাবরের মতো সৈকত এবারও অশান্তির ভয়ে চুপ করে থাকবে, অথবা মাকে একটু আড়ালে নিয়ে গিয়ে বোঝাবে, কিন্তু এবার স্মিতা সৈকতের সহ্য শক্তির শেষ সীমাটা পার করে দিয়েছিল। স্মিতার আঙুলটা তখনও অনিতা দেবীর দিকে উঁচিয়েছিল। ওর মুখে এক অদ্ভুত অহংকার আর তাচ্ছিল্যের হাসি। ও ভেবেছিল বরাবরের মতো এবারও সৈকত মাথা নিচু করে অশান্তি এড়ানোর চেষ্টা করবে, কিন্তু পরক্ষণেই বাতাসটা যেন ভারী হয়ে উঠল সৈকতের গলার আওয়াজে। একদম আমার মায়ের দিকে আঙুল তুলবে না স্মিতা, মুখ নামিয়ে কথা বলো। সৈকতের গলার আওয়াজটা এত জোরে এবং গম্ভীর শোনালো যে স্মিতা আর ওর মা দুজনেই চমকে কয়েক পা পিছিয়ে গেল। বসার ঘরের দেওয়ালগুলো যেন সৈকতের সেই চিৎকারে কেঁপে উঠল। সৈকত স্মিতার ঠিক সামনে গিয়ে দাঁড়ালো। ওর চোখ দুটো তখন রাগে জ্বলছে। ও বলল, তুমি আমার জীবনে এসেছো আমার সফলতা দেখে, আমার এই বড় চাকরি আর ভালো মাইনেটাকে ভালোবেসে, কিন্তু এই সফল মানুষটাকে যে শূন্য থেকে তৈরি করেছে সে আমার এই মা। আজ তুমি আমার সামনে দাঁড়িয়ে আমার মাকে নোংরা বলছো, অসুন্দরী বলছো। স্মিতার মা পাশ থেকে কিছু বলতে যাচ্ছিলেন। দেখো বাবা, আমার মেয়ের সাথে। আপনি চুপ করুন মা। সৈকত হাত তুলে স্মিতার মাকে থামিয়ে দিল। তারপর আবার স্মিতার দিকে ফিরে বলল, আমার মায়ের যখন সাজার বয়স ছিল স্মিতা, যখন ওনার ভালো ভালো শাড়ি পরে ঘুরে বেড়ানোর বয়স ছিল, তখন মা একটা সুতোর শাড়ি মাসের পর মাস তালি মেরে পরে কাটিয়ে দিয়েছে। কেন জানো? যাতে সে টাকাটা বাঁচিয়ে আমার স্কুলের মাইনে দিতে পারে, আমার প্রয়োজনীয় খাতা পেন্সিল কিনে দিতে পারে। নিজে একবেলা না খেয়ে পেটে গামছা বেঁধে আমায় খাইয়েছে এই মা, আর সেই মাকে তুমি আমার সামনে দাঁড়িয়ে অপমান করার সাহস পাও কোথা থেকে? স্মিতা আমতা আমতা করে বলল, আমি তো শুধু বলছিলাম ওনার একটু গুছিয়ে থাকা উচিত। চুপ করো, একদম আর একটা মিথ্যে কথা বলবে না। সৈকতের গলাটা এবার আরও দৃঢ় শোনালো। তুমি যদি আমার মা বাবার সাথে মানিয়ে ওনাদের সম্মান দিয়ে এই বাড়িতে থাকতে পারো তবেই থাকবে, নইলে তোমায় এই সংসারে থাকতে হবে না। তুমি তোমার বাপের বাড়িতে গিয়ে থাকো চিরকালের মতো। তোমার আইনি অধিকার বা প্রতি মাসের খরচের টাকা আমি নিয়ম করে পাঠিয়ে দেব, কিন্তু ভেবো না আমি আমার মা বাবাকে এই বয়সে ছেড়ে তোমার বাপের বাড়ি গিয়ে ঘর জামাই থাকবো, কিংবা আলাদা ফ্ল্যাট নেব। সোফায় বসে থাকা অজয়বাবু আর অনিতা দেবী স্তব্ধ হয়ে ছেলের দিকে তাকিয়ে রইলেন। অনিতা দেবীর চোখ দিয়ে অনবরত জল গড়িয়ে পড়ছে, কিন্তু আজ সেই জলের পেছনে কোনো অপরাধ বোধ নেই, আছে এক বুক গর্ব। সৈকত একটা দীর্ঘশ্বাস ফেলে স্মিতার চোখের দিকে চেয়ে বলল, তোমার মতো মেয়েদের জন্যই আজ সমাজে বাবা মায়েরা এত কষ্ট করে ছেলে মানুষ করেও শেষ বয়সে কোনো প্রতিদান পায় না, কারণ তোমরা ওনাদের সে প্রতিদানটুকু পেতে দাও না। আমি জানি আমায় যদি তোমার সাথে সংসার করতে হয় তবে হয় আমাকে ঘর জামাই হতে হবে, নয়তো মা বাবাকে একা ফেলে আলাদা থাকতে হবে, কিন্তু পরিষ্কার করে শুনে রাখো এর কোনোটাই সৈকত বেঁচে থাকতে পারবে না। স্মিতা আর ওর মা দুজনেই পাথরের মতো দাঁড়িয়ে রইল। সৈকতের এই রূপ ওরা কোনো দিন কল্পনাও করেনি। সৈকত স্মিতাকে লক্ষ্য করে বলে চলল, তোমাকে আজ আমি জানিয়ে দিচ্ছি, হয় তুমি এখানে ভালোভাবে সবার সাথে মিলেমিশে থাকবে, নয়তো বাপের বাড়িতেই থাকবে। এমনিতেও তো তুমি মাসের মধ্যে 25 দিন বাপের বাড়িতেই কাটাও, আর বাকি 5 দিন যখন এখানে আসো শুধু ঝামেলা করতে আসো, আমার চোখে আমার মাকে ছোট করতে আসো, মাকে অপরাধী বানাতে আসো। তুমি সবার সামনে প্রমাণ করতে চাও যে আমার মা বাবা নাকি আমাদের সুখী দেখতে চায় না, কিন্তু তোমার মতলব যে আসলে কি সেটা আমি খুব ভালো করেই বুঝে গেছি। স্মিতা, তুমি একটা কথা আজ খাতায় লিখে নাও, আমি আমার মা বাবা জীবিত থাকতে ওনাদের ছেড়ে কোথাও যাব না। তাতে আমার এই সংসার আজই ভেঙে যায় তো যাক, আমার কিচ্ছু যায় আসে না। স্মিতা এবার একটু ভয়
পেয়ে গেল। ও নিচু গলায় বলল, তুমি আমাদের সংসারটা ভেঙে দিতে চাইছো সৈকত? সৈকত একটা তাচ্ছিলের হাসি হাসলো। সংসার করার ইচ্ছা কি তোমার আদৌ কোনোদিন ছিল স্মিতা? আমি কিন্তু তোমার মা বাবার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করিনি। প্রতিদিন ওনাদের ফোন করে খবর নিই। ওনারা অসুস্থ হলে নিজের অফিসের কাজ ফেলে ডাক্তার দেখাতে নিয়ে যাই, কারণ আমি জানি তুমি তোমার বাবা মায়ের একমাত্র সন্তান। ওনাদের প্রতি আমারও একটা কর্তব্য আছে। আমি আমার কর্তব্য পালন করি, কিন্তু তার মানে এই নয় যে আমাকে নিজের মা বাবাকে অপমান করে তোমার গোলাম হয়ে থাকতে হয়। সৈকত কথাগুলো শেষ করে একটা চেয়ারে বসে পড়ল। ও বুক ভরে শ্বাস নিচ্ছিল। বসার ঘরে তখন একদম নীরবতা। স্মিতার একটা কথাও বলতে পারল না। ও মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল। ওর মা ও মেয়ের দিকে তাকিয়ে আর কোনো কথা খুঁজে পেলেন না। ঠিক তখনই অনিতা দেবী আস্তে আস্তে হেঁটে সৈকতের পাশে এসে দাঁড়ালেন। ওনার কাঁপা কাঁপা হাতটা ছেলের মাথায় রাখলেন। ওনার চোখে তখন শুধুই মাতৃত্বের কান্না। উনি স্মিতার দিকে তাকিয়ে ভাঙা গলায় বললেন, বাবা সৈকত, তুই শান্ত হ। বৌমা যা চায় তুই তাই কর বাবা। তোরা একটা আলাদা ফ্ল্যাট নিয়ে থাক, আমরা বুড়ো বুড়ি কিছু মনে করব না। তোদের তো পুরো জীবনটা পড়ে আছে। তুই সুখী না হলে আমরা কোনোদিনও ভালো থাকতে পারবো না বাবা। তুই সুখে থাক, তাতেই আমাদের শান্তি। মায়ের এই সীমাহীন উদারতা এবং নিঃস্বার্থ ভালোবাসা দেখে সৈকতের চোখ দুটো এবার জলে ভরে এলো। ও মায়ের হাত দুটো নিজের মুখের কাছে নিয়ে গিয়ে বলল, আমি তোমাদের ছেড়ে তোমাদের এভাবে কাঁদিয়ে কোনোদিন সুখে থাকতে পারবো না মা। আমি আজ পরিষ্কার বলে দিচ্ছি, তোমার বৌমা যদি কোনো ঝগড়া অশান্তি না করে এই সংসারে সবার সাথে মানিয়ে থাকতে পারে তবেই থাকবে। তাতেও বাপের বাড়িতে মাসের মধ্যে 20 দিন থাকুক, আমার কোনো আপত্তি নেই। কিন্তু এই বাড়িতে এসে তোমায় বা বাবাকে যদি আর একটা অপমানজনক কথাও বলে, আমি সেটা কোনোদিনও মেনে নেব না। স্মিতা এবার বুঝতে পারলো যে ও এতক্ষণ যে চালটা চালছিল সেটা পুরোপুরি ভেস্তে গেছে। সৈকতের মায়ের ওপর সৈকতের এই অগাধ বিশ্বাস আর ভালোবাসার প্রাচীর ভাঙা ওর পক্ষে অসম্ভব। ওর মায়ের দিকে তাকালো। ওর মাও ইশারায় ওকে চুপচাপ নিজের ঘরে চলে যেতে বললেন। স্মিতা কোনো কথা না বাড়িয়ে মাথা নিচু করে সৈকতের ঘরের দিকে চলে গেল। ওর মাও আর বসার ঘরে না দাঁড়িয়ে ব্যাগ গুছিয়ে বাড়ির বাইরে যাওয়ার জন্য পা বাড়ালেন। যাওয়ার আগে অনিতা দেবীর দিকে তাকিয়ে শুধু এটুকু বললেন, আসছি বেয়ান। মেয়েটার মাথাটা গরম ছিল, কিছু মনে করবেন না। বিকেলের দিকে পরিবেশটা অনেকটাই শান্ত হয়ে এলো। রোদটা পড়ে এসেছে। সৈকত বারান্দায় দাঁড়িয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ও জানতো লড়াইটা হয়তো পুরোপুরি শেষ হয়নি। স্মিতাকে সত্যি বদলাতে একটু সময় লাগবে, কিন্তু আজও নিজের জীবনের সবচেয়ে বড় কর্তব্যটা পালন করেছে। যে মা বাবা ওকে পৃথিবীর আলো দেখিয়েছেন, ওনাদের সম্মানও রক্ষা করতে পেরেছে। অজয়বাবু অনিতা দেবীর হাত ধরে ঘরের ভেতর বসেছিলেন। ওনারা দুজনেই জানালার বাইরে তাকিয়ে স্মিতার ঘরের দিকে দেখছিলেন। আজ ওনাদের মন থেকে একটা মস্ত বড় পাথর নেমে গেছে। ওনারা বুঝলেন, অভাবের দিনে ছেলেকে যে সংস্কার ও ভালোবাসার শিক্ষা ওনারা দিয়েছিলেন তা আজ সার্থক হয়েছে। সৈকত আজ শুধু ভালো চাকরি পায়নি, ও একজন ভালো ছেলেও হয়ে উঠতে পেরেছে। আর এটাই এক বাবা মায়ের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।